আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ৩১ বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ। আমরা যদি খেয়াল করে দেখি যে বাক্যের অংশ যদি আমরা আলোচনা করি যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক মানে বার্ষিক একককে বলা হয় বাক্য বলা হয়। বাক্য দিয়ে বক্তার মনে ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। তো আমরা যদি বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে, এই যে শব্দগুলো আছে এগুলো বিভিন্ন এমসিকিউতে আসে, তাই আমাদেরকে এগুলো শিখতে হবে যে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। নর্মালি যদি আমরা বলি যেমন বই বললাম বা কলম বললাম, তো কলম হচ্ছে শব্দ। শুধু বললাম কলম, তাহলে সেটা হচ্ছে শব্দ। আর যদি বলি আমি কলম দিয়ে লিখি, তাহলে এখানে আমি হচ্ছে পদ, কলম হচ্ছে পদ, লিখি হচ্ছে পদ। অর্থাৎ বাক্যে শব্দটা যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে সেটা শব্দ বলবো না, সেটাকে আমরা পদ বলবো। আবার বলতেছে আমি বিদ্যালয়ে যাই, এখানে যদি আমি শুধু আমি বলি তাহলে সেটা হচ্ছে একটা শব্দ। বিদ্যালয় একটা শব্দ, যাই একটা শব্দ। কিন্তু যদি এমন হয় যে আলাদা আলাদা বললাম, কোনো বাক্য বললাম না যে আমি, অথবা বললাম যে বিদ্যালয়, আর যদি একটা বাক্য বলি যে আমি বিদ্যালয়ে যাই, তাহলে এই বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে তাদেরকে আর শব্দ বলবো না, তাদেরকে আমরা পদ বলবো। অর্থাৎ বাক্যে বসলে পদ, আর আলাদা আলাদা একটা একটা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে শব্দ। তো আমরা জানি বাক্যে প্রধানত তিনটা অংশ থাকে, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে কর্তা, কর্ম এবং ক্রিয়া, মানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সেটা বলতেছে বাক্য ক্রিয়াকে যে চালায় তাকে কর্তা বলে, সেটা আমরা জানি। বা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্ম, আর যা কোনো কিছু করা হয় তা সেটাকে আমরা জানি ক্রিয়া বলা হয়। তো প্রতিটি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটা অংশে ভাগ করা হয়েছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে সেটা এখানে দেওয়া আছে যে বাক্যের দুইটা মানে দুই বাক্যকে উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটা অংশে ভাগ করা হয়েছে। বাক্যে যে অংশ কারো সম্পর্কে বলা হয় সেটাকে বলা হয় উদ্দেশ্য, আর যা বলা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার বিধেয় বলা হয়। এখন মানে কি উদ্দেশ্য এবং বিধেয় যদি আপনারা বিধেয় যদি বুঝতে চান, তাহলে নর্মালি একটা আমরা বলি সব কিছু বাদ, কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টকে আমরা বলবো উদ্দেশ্য, সাবজেক্ট ছাড়া বাকি যা আছে সব বিধেয়। সহজ সিম্পল ভাষায় যদি একটা বাক্যকে দুইটা অংশে ভাগ করা হয়, খেয়াল করে দেখেন উপরে কিন্তু আমরা বলছি যে সাধারণত বাক্যের প্রধানত তিনটা অংশ, হ্যাঁ, সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। কিন্তু বাংলায় কিন্তু এভাবে নয়। বাংলা হচ্ছে গিয়ে বাক্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইংরেজিতে নয়। ইংরেজিতে আমরা জানি সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ অথবা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা অংশে ভাগ করছে। কিন্তু বাংলায় হচ্ছে দুইটা অংশে ভাগ করা হয়, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্যকে সাবজেক্টটাকে বলবো উদ্দেশ্য, আর সাবজেক্ট ছাড়া যা আছে সব বিধেয়। যেমন আমরা যদি খেয়াল করে দেখি, যেমন সে বিদ্যালয়ে যায়, তাহলে সে হচ্ছে গিয়ে সাবজেক্ট, তাহলে সেটা হচ্ছে উদ্দেশ্য। আর বাকি যা আছে ভার্ব থাকুক না, প্রিপোজিশন থাকুক না কি অ্যাডভার্ব থাকুক, এটা দেখা লাভ নাই। সোজা কথা সাবজেক্টটাকে বলবো আমরা উদ্দেশ্য, সাবজেক্টটা বাদ দেয়া বাকি যেটাই থাকবো সবগুলোটাকে আমরা বলবো বিধেয়। যেমন আমি বাজারে গেলাম, আমি হচ্ছে গিয়ে উদ্দেশ্য, বাজারে গেলাম হচ্ছে বিধেয়। আমি বাজারে গিয়ে খাতা, কলম, বই কিনলাম, তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তাই এটা হচ্ছে উদ্দেশ্য। আর বাকি যেটা আছে বাজারে গিয়ে খাতা কলম কিনলাম সবগুলো বিধেয়ের ভিতরে ঢুকে যাবে। তাহলে সাবজেক্ট হচ্ছে গিয়ে উদ্দেশ্য, আর বাকি যাই আছে পুরাটাকে আমরা বলবো বিধেয়, সেটা এখানে। তো আমরা যদি দেখি যে গঠনগত দিকে তিন ভাগে, সরল, জটিল, যৌগিক, সেটা আমরা জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা। তারপর আমরা এখানে দেওয়া আছে যে বাক্য সক্রিয় এবং অক্রিয় বলছে, যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনা বাক্যে দুইটি বলা হয়েছে। সক্রিয় মানে কি, যেসব বাক্যের বিধেয় অংশ ক্রিয়া থাকে সেগুলোকে বলা হয় সক্রিয় বাক্য। যেমন আমার মা চাকরি করেন বলছে, সোজা কথা সক্রিয় বাক্য আমরা এমনি বুঝবো যে সেন্টেন্সে ভার্ব আছে সেটা বলা হয় সক্রিয় বাক্য, আর যে সেন্টেন্সে ভার্ব নয় সেটাকে বলা হয় অক্রিয় বাক্য। মানে হচ্ছে এরকম, ধরেন আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমরা বলছিলাম যে সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য, আমি হচ্ছে গিয়ে উদ্দেশ্য, আর বিদ্যালয়ে যাই পুরাটা হচ্ছে গিয়ে বিধেয়। তাহলে খেয়াল করে দেখেন আমি বিদ্যালয়ে যাই এই সেন্টেন্সে ভার্ব আছে কিনা, আছে, যাই। কিন্তু আমি একজন ছাত্র, বলেন তো এখানে ভার্ব কোথায়? আমি হচ্ছে আই, একজন হচ্ছে গিয়ে এ, ছাত্র হচ্ছে স্টুডেন্ট, আই এ স্টুডেন্ট, তাহলে এখানে ভার্ব কোথায়? এই যে ভার্ব নাই সেটাকে বলা হয় অক্রিয় বাক্য। আবার বলতেছি, সক্রিয় বাক্য মানে কি যে সেন্টেন্সে ভার্ব আছে, আর অক্রিয় মানে কি ভার্ব নাই। যেমন আমি বই পড়ি, খেয়াল করে দেখেন এখানে ভার্ব আছে পড়া, কিন্তু বললাম যে তিনি আমার বাবা, খেয়াল করে দেখেন এখানে কিন্তু ভার্ব নাই, তিনি মানে হি।
আমার, মাই, বাবা, ফাদার, হি, মাই ফাদার, এখানে ভার্ব নাই, ঠিক আছে, সেটাকে বলে অক্রিয়। তাহলে ইংরেজিতে আমরা কি করি, তিনি আমার বাবা, মানে তিনি আমার বাবা, তাহলে আমরা বলি যে হি ইজ মাই ফাদার। অথবা আমি যদি বলি যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে এম ইজ আর আমরা ব্যবহার করি। ওই এটাকে বলতেছে যে মানে ইংরেজিতে যেহেতু ভার্ব না থাকলে আমরা এম ইজ আর ব্যবহার করতেছি, কিন্তু বাংলায় না। যেমন খেয়াল করে দেখেন এখানে দেয়া আছে তিনি বাংলাদেশের নাগরিক, খেয়াল করে দেখেন এখানে কোনো ভার্ব নাই, তিনি বাংলাদেশের নাগরিক, ভার্ব কিন্তু নাই, তাই ওইটাকে বলা হয় অক্রিয় বাক্য। আমরা তখন কি করি, ইংরেজিতে করতে গেলে আমরা এইভাবে বলি যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন বা তিনি বাংলাদেশের নাগরিক হবেন। ওই যে ছিলেন এখানে আমরা ওয়াজ অথবা ইজ, হবেন এরকম বলতেছে। সহজ কথা, ভার্ব থাকলে সক্রিয়, ভার্ব না থাকলে অক্রিয়। আর বিবৃতি বাক্য সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেটা হচ্ছে বাংলায় বিবৃতি, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ অনুজ্ঞা, অপারেটিভ সেটা এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, কিন্তু অনুজ্ঞার ভিতরে কিন্তু ইম্পারেটিভ অপারেটিভ। আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি, সেটা হচ্ছে আবেগ। সেটাই হচ্ছে পরবর্তীতে আমরা আলোচনা করব, বাক্যের বর্গ নিয়ে আমরা আলোচনা করব।